নমস্কার। শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আমার আজকের গল্প জয়তী জোয়ারদারের লেখা একটা সাসপেন্স থ্রিলার। গল্পের নাম ভয়। এই গল্পের আগের পর্বে আমরা জেনেছি সন্দীপের বাইকটা যেখানে খারাপ হয়ে গেছিল সেখানে একটা বাড়ি ছিল। সে সেই বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেই বাড়িতে একটা সুন্দর টেবিল আর একটা আয়না ছিল। সেই টেবিলটা দেখে সন্দীপের খুব পছন্দ হয়েছিল, কারণ তার স্ত্রী শর্মিষ্ঠার ওরকম একটা টেবিলের খুব শখ ছিল। সেই বাড়ির গৃহস্বামী তাকে প্রায় বিনামূল্যেই সেই টেবিলটা আর আয়নাটা দিয়ে দেয়। আর এই আয়নাকে ঘিরেই যত রহস্যের সৃষ্টি। তাহলে চলুন যাওয়া যাক এই গল্পের দ্বিতীয় পর্বে। শর্মিষ্ঠা দরজার দিকে এগিয়ে যেতে যেতে আর একবার তীব্র স্বরে বেজে উঠল বেলটা। ও একটু বিরক্ত মুখে আপন মনেই বলে উঠল, এই সময় আবার কে এলো? ও দরজাটা খুলে চমকে গেল। সামনে সন্দীপ, ওর মাথায় ব্যান্ডেজ বাঁধা। বাইরে অফিসের গাড়িটা দাঁড় করানো। অফিসের দুজন লোক ওকে ধরে রেখেছে, হাতেও ব্যান্ডেজ করা। সন্দীপের এই অবস্থা দেখে আটকে উঠল শর্মিষ্ঠা। বেশ ভয়ও পেয়ে গেল। অফিসের লোক দুজন ওকে ধরাধরি করে ভেতরে নিয়ে এলো। শর্মিষ্ঠা ওকে বিছানায় শুইয়ে দিতে বলল। এরপরও জানতে পারল সন্দীপের বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তবে সেরকম কিছু হয়নি, অল্পই চোট লেগেছে। কদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। ডাক্তারবাবু বলেছেন ভয়ের কিছু নেই। কিছু ওষুধ আর প্রেসক্রিপশনটা শর্মিষ্ঠার হাতে দিয়ে ওরা বিদায় নিল। সন্দীপকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওরই ঘোরের মধ্যে আছে সন্দীপ। শর্মিষ্ঠার মনটা খারাপ হয়ে গেল। ও সন্দীপকে ঠিকঠাক করে শুইয়ে দিল। ও বেচারা ঘুমের মধ্যে রয়েছে। শর্মিষ্ঠা এবার ফোন করলো ওর শাশুড়ি মাকে। সন্দীপের কথাটা জানালো। সন্দীপের মা সুদীপা দেবী খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। এদিকে ঘোরের মধ্যে সন্দীপ হঠাৎ চিৎকার করে উঠল। তাই দেখে শর্মিষ্ঠা তাড়াতাড়ি ফোনটা রেখে সন্দীপের দিকে চলে গেল। ওকে ডেকেও কোনো সাড়া পেল না। কিন্তু ওকে কাত হয়ে শুতে দেখে বুঝলো সন্দীপ কোনো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করেছে। ওর গায়ে চাপাটা টেনে দিয়ে কাজে মন দিল শর্মিষ্ঠা। দেখতে দেখতে অনেকটা সময় গড়িয়ে গেল। টুবলুও এসে পড়ল। বাবার ওই অবস্থা দেখে একটু ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো মাকে, বাবার কি হয়েছে মা? শর্মিষ্ঠা শান্তভাবে ওকে বুঝিয়ে বলল এবং জানালো ভয়ের কিছু নেই, বাবা ঠিক হয়ে যাবে, ডাক্তারবাবু বলে দিয়েছেন। টুবলু আজ অনেক শান্ত। অন্যদিনের মতো বইয়ের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গেল না পাশের ঘরে। ও খাবার খেয়ে ওর খেলনা নিয়ে বসলো বাবার পাশেই। আজ আর পাশের ঘরে যাওয়ার ইচ্ছে ওর মধ্যে একদম নেই। শর্মিষ্ঠা টুবলুকে খাইয়ে সন্দীপের খাবার তৈরি করে রাখলো, যাতে ওর ঘুম ভাঙলে ওকে খেতে দিতে পারে। নিজের খাওয়া দাওয়া সেরে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। টুবলুটাও ঘুমিয়ে পড়েছে। ওকে ঠিক করে শুইয়ে দিয়ে ওর পাশেই শুয়ে পড়ল শর্মিষ্ঠা। হঠাৎ কেমন একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। ও দেখলো ঘরটা অন্ধকার হলেও রাস্তার আলো এসেছে। তাতে দেখলো টুবলু দরজার দিকে তাকিয়ে আছে। টুবলুর দৃষ্টি অনুসরণ করে শর্মিষ্ঠা পর্দার নিচে তাকিয়ে দেখতেই চমকে উঠল। এক জোড়া সাদা ধবধবে পা ওখানে। টুবলু উসখুস করে ওদিকে যাবার জন্য প্রস্তুত হচ্ছে। ধর্মরিয়ে উঠে পড়ল ও। বেশ জোরে ছেলের হাতটা ধরে বলে উঠল, টুবলু। চমকে উঠল টুবলু। মুহূর্তের মধ্যে ওই পা দুটো অদৃশ্য হয়ে গেল। কঠোর গলায় টুবলুকে জিজ্ঞাসা করলো শর্মিষ্ঠা, কে ছিল ওখানে? টুবলু আজ মায়ের গলার আওয়াজ শুনে বেশ ভয় পেয়ে গেল। ও মায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো আওয়াজে বলে উঠল, বন্ধু মা। এর মধ্যে শর্মিষ্ঠা ঘরের আলো জ্বেলে দিয়েছে। টিউবের আলোয় ঘরটা ঝলমলিয়ে উঠেছে। শর্মিষ্ঠা মনে মনে ভাবল, বন্ধু মানে? ও তো চারপাশটা ভালো করে আটকে দিয়েই শুয়েছিল। তাহলে কেউ কি করে ভেতরে আসতে পারবে? তবে কি দুপুরবেলায় টুবলু দরজাটা খুলে রেখেছিল? না, দেখতে হচ্ছে একবার। ঘর থেকে বেরিয়ে গিয়ে চারিদিকে দেখল, না, কোথাও কেউ নেই। ও
ও ঠিক যেমন বন্ধ করে রেখেছিল ঠিক তেমনিই আছে চারপাশটা। তবে ও কাকে দেখল? সবটাই কি চোখের ভুল বা মনের ভুল? তাহলে টুবলু কেন বন্ধু বলল? শর্মিষ্ঠার মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোনোটারই সঠিক উত্তরও পাচ্ছে না। আজ কেন জানি ওর মনে হতে লাগলো, যবে থেকে এই টেবিল আর আয়নাটা আনা হয়েছে তবে থেকে এই সমস্যাগুলোর সূত্রপাত হয়েছে। দরকার নেই ওগুলোর। সন্দীপ ভালো হয়ে উঠলে ওগুলো ফেরত দিয়ে আসতে বলবে। ও এই চিন্তা করতে করতেই সন্ধ্যার প্রদীপটা জ্বেলে দিল। আচমকা বাইরে একটা পাখি তীব্র স্বরে ডেকে উঠল। স্বরটা এতটাই তীব্র যে আচমকা ওই ডাকে শর্মিষ্ঠার হাত থেকে প্রদীপটা পড়ে নিভে গেল। ও ধাতস্থ হয়ে নিভে যাওয়া প্রদীপটিকে হাতে তুলে নিল। ওর মনটা কু গেয়ে উঠল। আবার কোন অনিষ্ট ওদের দরজায় করাঘাত করছে কে জানে। দুদিন ধরে টুবলু আর সন্দীপকে নিয়ে একা হাতে রীতিমতো শর্মিষ্ঠা হিমশিম খেয়ে চলেছে। সন্দীপের শরীর আগের থেকে সামান্য ভালো। টুবলুকে স্কুলের জন্য তৈরি করতে লাগলো শর্মিষ্ঠা। এমন সময় মনে হলো বাইরে একটা গাড়ির শব্দ। ওদিকে মন দেবার সময় নেই। টুবলুর স্কুলের গাড়িটা চলে যাবে। টুবলুকে গাড়িতে তুলে দিয়ে এসে শর্মিষ্ঠা এদিকের কাজ শেষ করবে, তাই সে তাড়াহুড়ো করছে। এর মধ্যেই দরজার বেলটা বেজে উঠল। ব্যস্ত শর্মিষ্ঠা মনে মনে বলে উঠল, এই সময় আবার কে এলো? দরজার দিকে এগিয়ে গেল শর্মিষ্ঠা। দরজা খুলে অবাক হয়ে প্রশ্ন করল, তোমরা? দরজা খুলে শর্মিষ্ঠা সুবিমল বাবু আর সুদীপা দেবীকে দেখে বেশ অবাক হলেও মনে খানিকটা শক্তি পেল। মায়ের পেছন পেছন টুবলুটাও কখন যেন এসে দাঁড়িয়েছে। ঠাম্মি আর দাদাকে দেখে আনন্দে লাফাতে লাগলো। অনেকদিন বাদ দুজনকে পেয়ে কচি মুখটা হাসিতে ঝলমলিয়ে উঠল। ও স্কুল না যাবার বায়না ধরল। সুদীপা দেবী ছোট্ট টুবলুর দিকে তাকিয়ে বলে উঠলেন, টুবলু বাবু, আমরা তো অনেক দূর থেকে এলাম, বেশ ক্লান্ত হয়ে পড়েছি। বুড়ো মানুষ তো, একটু বিশ্রাম নিয়ে নি, ততক্ষণে তুমি স্কুল থেকে বাড়ি চলে আসবে। আমরা জমিয়ে গল্প করব তারপর। শর্মিষ্ঠা ওকে স্কুলের গাড়িতে তুলে দেবার জন্য তৈরি হয়ে গেছে। সুবিমল বাবু হঠাৎ বলে উঠলেন, তুই থাক মা, আমি তো জানি টুবলু বাবুর গাড়ি কোথায় এসে দাঁড়ায়, আমি দিয়ে আসছি। শর্মিষ্ঠা বলে উঠল, কিন্তু বাবা, তোমরা এই সবে অত দূর থেকে এলে। ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে নাতির হাত ধরে এগিয়ে চললেন সুবিমল বাবু। টুবলুও লাফাতে লাফাতে চলল দাদামশায়ের সাথে। আজ টুবলুর স্কুলে একদম মন নেই। সেই সকালবেলায় আসার সময় ঠাম্মিরা এসেছেন, ওর মনটা ওদিকেই টানছে। ঠাম্মি আর দাদামশাই মানে কত রকম গল্প। ঠাম্মির রূপকথার গল্প, দাদামশাইয়ের নানা দেশের গল্প, আরও কত কিছু। টুবলুর চিন্তার মাঝে অ্যানি মিস বলে উঠলেন, সপ্তর্ষি, ক্লাসে এতক্ষণ কি পড়ালাম বলো তো? মিসের ডাকে চমকে উঠল টুবলু। ও কিছু বলতেই পারল না। আসলে মিস অনেকক্ষণ থেকেই ওকে লক্ষ্য করছিলেন। আজ যে ওর মন ক্লাসে নেই তা উনি ঠিক বুঝতে পেরেছিলেন। স্কুলে টুবলু ভালো ছেলে হিসেবেই পরিচিত, মিসরাও খুব ভালোবাসেন। আজ ওকে অন্যমনস্ক দেখে মিস পড়া ধরেছিলেন। টুবলু উত্তর দিতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। মিস ওকে কাছে ডেকে স্নেহের স্বরে জিজ্ঞাসা করল, হোয়াট হ্যাপেন্ড সপ্তর্ষি? টুবলু কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে রইল। ওর যে আজ দাদাই আসার জন্য ক্লাসে মন নেই সে কথা বলতে সাহস পাচ্ছিল না ও। অ্যানিমিস কিন্তু ধীরে ধীরে ওর সব কথা শুনে নিল। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে জায়গায় বসতে বলল। টুবলুর ভালো নাম সপ্তর্ষি। এই নামটা ওর দাদাই দিয়েছেন। এই নামের মানেও দাদাই সুন্দর করে বলে দিয়েছেন ওকে। টুবলু জানে যে আকাশে 7টা নক্ষত্রকে একসাথে সপ্তর্ষি মণ্ডল বলে। ওগুলো 7জন ঋষির নামেই দেওয়া। ওর নামও সেই নামে। দাদাই 7টা নক্ষত্রের নামও বলে দিয়েছেন। আর টুবলুর নাম এখান থেকেই দাদাই নিয়েছেন। ও দাদাইকে একবার এটাও জিজ্ঞাসা করেছিল, ঋষি মানে কি? দাদাই বলেছিলেন, ঋষি শব্দের অর্থ হলো মুনি বা সাধু। এটা আরো ভালোভাবে বুঝতে হলে তোমাকে আরো একটু বড় হতে হবে দাদা।
এই জন্যই দাদাইকে টুবলুর এত পছন্দ। যা প্রশ্ন করে তা উত্তর সুন্দর করে বলে দেন। মা বাবাকে জিজ্ঞাসা করলে সবসময় বলেন না, ব্যস্ত আছি, পরে বলবো, এইসব বলে আর বলে না পরে। আজ সারাদিন নানা ভাবনার মাঝেই স্কুলের ছুটির ঘন্টা বেজে যায়। টুবলুর আজ তর সইছে না, কখন বাড়ি যাবে। গাড়িতে উঠে আজও জানলার ধারে বসেছে। গাড়িটা ফেরার পথে একদম বাড়ির দরজায় নামিয়ে দেয়। গাড়ি থেকে নেমেই ও দরজার দিকে ছুটতে গেল। ও পাশ থেকে একটা ডাক শোনা গেল, টুবলু। ডাকটা শুনেও মুখ ফিরিয়ে দেখে একটা ছোট্টখাট্ট চেহারার অদ্ভুত লোক। ও অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি আমার নাম জানলে কি করে? লোকটি মৃদু হেসে বলে উঠল, জানি তো, আমি সব জানি। ঠিক এমন সময় দরজাটা খুলে সামনে এসে দাঁড়ালেন সুবিমল বাবু। দাদাইকে দেখে টুবলু খুশি হয়ে উঠল। সুবিমল বাবু ও টুবলুর হাতটা ধরে ভেতরে নিয়ে এলেন। টুবলু ওই অচেনা লোকটির দিকে আর তাকালো না। ও দাদাইয়ের সাথে ভেতরে চলে গেল। দাদাই আজ একটা নতুন গল্প বলবে বলেছে। ওই দূরের আকাশে যে চাঁদের বুড়ি থাকে, তার দেশে নাকি যাওয়া যায়। কিভাবে, আজ দাদাই সেই গল্পটাই বলবে। স্কুলে যাওয়ার সময় বলেছিলেন, এই জন্যই তো টুবলু বাবুর এত ছটপটানি। কিন্তু বাড়ি ঢোকার সময় যদি টুবলু একটু লক্ষ্য করত, তবে দেখতে পেত সেই অদ্ভুত লোকটা দাদাই আসার সাথে সাথেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। টুবলু লাফাতে লাফাতে ওর দাদাইয়ের হাত ধরে ঘরে যেতে যেতে বলল, দাদাই, আজ কিন্তু চাঁদের দেশের গল্পটা বলবে। সুবিমল বাবু বলে উঠলেন, আগে স্কুল থেকে এসেছো, ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া সারবে তো, তারপর তো গল্প হবে। টুবলু বলে উঠল, আমি এক্ষুনি সব সেরে নেব, দেখে নিও। ওদিকে সুদীপা দেবী ছেলের কাছে বসে আছেন। সন্দীপকে দেখে আগের থেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে সুদীপা দেবী অস্থির হয়ে পড়েছিলেন। তাছাড়া শর্মিষ্ঠা ওনাকে বারবার কিছু বলতে চেয়েও ঠিকমতো বলতে পারছিল না। কিছু না কিছু সমস্যার সৃষ্টি হয়েই চলছিল। সুদীপা দেবীর মনটাও কেমন যেন কু ডাকছিল। তাই উনি সন্দীপের খবরটা পাওয়া মাত্র ছুটে এসেছেন। টুবলু এদিকে অন্যদিনের মতো কোনো ঝামেলা না করে সব কাজ ঠিকঠাক করে নিল। শর্মিষ্ঠা হাঁপ ছেড়ে বাঁচল। যাই হোক, যে কদিন ওনারা এখানে থাকবেন, টুবলুর ব্যাপারে শর্মিষ্ঠার আর চিন্তা করতে হবে না। ও সন্দীপের দিকে ভালোভাবে নজর দিতে পারবে এবার। অনেকদিন বাদ টুবলু ওর দাদাই আর ঠাম্মিকে কাছে পেয়েছে, আর ছাড়তেই চাইছে না। নানা গল্পে অনেক রাত হয়ে গেল। কাল সকালে আবার স্কুল আছে। শর্মিষ্ঠা টুবলুকে অনেক কষ্টে এ ঘর থেকে নিয়ে গেল। ওদের পাশের ঘরটাতেই শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সুন্দর করে বিছানা করে দিয়েছে শর্মিষ্ঠা। আজ এসে পর্যন্ত ওনারা সেভাবে বিশ্রাম নিতে পারেননি। তাই আজ শুয়েই দুজনের চোখে নেমে এলো গভীর ঘুম। তখন গভীর রাত, একটানা ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। একটা ছোটখাটো চেহারার লোক সুদীপা দেবীর দিকে এগিয়ে আসছে। লোকটার মুখটা বোঝা যাচ্ছে না। এই অচেনা লোকটাকে এগিয়ে আসতে দেখে উনি চিৎকার করছেন, কিন্তু ওনার গলার শব্দ কারোর কাছ অবধি পৌঁছাচ্ছে না। লোকটার মুখে লেগে রয়েছে একটা শয়তানি হাসি। কিন্তু কে লোকটা? একে তো আগে কখনো দেখেননি উনি। তবে লোকটা কি চায়? ওনার হঠাৎ চোখ পড়ল টুবলুটাও কখন যেন ওনার পাশে এসে দাঁড়িয়েছে। লোকটার দৃষ্টি মনে হচ্ছে টুবলুরই দিকে। ওই লোকটা সুদীপা দেবীকে নয়, টুবলুর দিকে এগিয়ে যাচ্ছে। টুবলু একটু ভয় পেয়ে সুদীপা দেবীর পেছনে লুকিয়ে পড়ল। ওই লোকটার থেকে লুকিয়ে থাকতে চাইছে ও, কিন্তু লোকটার শয়তানি হাসির সাথে হাতটা ক্রমশ লম্বা হতে হতে টুবলুকে ধরে ফেলল বলে টুবলুও প্রাণপণে ছুটে পালাতে চেষ্টা করছে, কিন্তু না, লোকটা ধরে ফেলল ওকে। ঠিক যেমন একটা বাজ পাখি তার ধারালো নখ দিয়ে তার শিকারকে ধরে থাকে, সেরকম লোকটাও টুবলুকে ধরে ফেলল তার সরু লম্বা লিকলিকে হাতটা দিয়ে। সুদীপা দেবী টুবলুকে বাঁচানোর চেষ্টা করছে সর্বশক্তি দিয়ে। চিৎকার করে উঠলেন উনি। লোকটা বিভৎসভাবে হেসে উঠল। এমন সময় প্রচন্ড একটা ধাক্কা খেলেন সুদীপা দেবী।
সুবিমল বাবু পাশের থেকে বলে উঠলেন, কি গো, এভাবে গোঙাচ্ছ কেন? কি হলো তোমার? শরীর খারাপ লাগছে নাকি? সুদীপা দেবী চমকে তাকালেন। এ কোথায় তিনি? তিনি তো ঘরের মধ্যে। টুকলুটা কোথায়? এদিকে হইচইতে পাশের ঘরে শর্মিষ্ঠারও ঘুম ভেঙে গেছে। সন্দীপ ওষুধ খেয়ে ঘুমাচ্ছিল, তাই এসবের কিছুই ওর কানে ঢোকেনি। টুকলুটাও তো অঘরে ঘুমায়। শর্মিষ্ঠা এ ঘরে ছুটে এসে দরজায় ধাক্কা দিতে লাগলো। সুবিমলবাবু দরজাটা খুলে দিলেন। ও দেখলো ওর শাশুড়ি মা কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। ও এগিয়ে গিয়ে পাশের টেবিল থেকে জল ভরা গ্লাসটা এগিয়ে দিল ওনার দিকে। উনি ঠক ঠক করে সবটা জল খেয়ে ফেললেন। এবার একটু ধাতস্থ হলেন উনি। বুঝতে পারলেন উনি স্বপ্ন দেখছিলেন। শর্মিষ্ঠা সামনে রাখা তোয়ালেটা এগিয়ে দিল ওনার দিকে। মুখটা ঘামে ভর্তি। আলতো হাতে তোয়ালেটা দিয়ে মুখটা মুছে নিলেন সুদীপা দেবী। শর্মিষ্ঠা জিজ্ঞাসা করল, মা, তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখছিলে? সুদীপা দেবী বললেন, হ্যাঁ, খুব বাজে একটা স্বপ্ন। টুকলুটা ঘুমাচ্ছে তো? শর্মিষ্ঠা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ও তো ঘুমে কাদা। সুদীপা দেবী বলে উঠলেন, যা মা, তোর ঘুমটার 12টা বাজালাম। আসলে নতুন জায়গা তো, কি সব উল্টো পাল্টা। শর্মিষ্ঠা বলে উঠল, ঠিক আছে মা, তুমি শুয়ে পড়ো, সকাল হতে এখনো অনেকটা দেরি আছে। সুবিমল বাবু বলে উঠলেন, তুই যা মা, ঘুমিয়ে পড়, আবার সকাল সকাল উঠে কাজে নামতে হবে। তোর মা যত সব আজে বাজে কল্পনা করে, আর সেই জিনিসগুলো রাত্রে ঘুমের মধ্যে তার স্বপ্নে এসে নৃত্য করে। বেচারি মেয়েটার ঘুম ভাঙালো। সুদীপা দেবী বলে উঠলেন, কি, আমি ঘুম ভাঙিয়েছি? তোমার চেঁচামেচিতে তো ঘুম ভাঙলো। কি দরকার ছিল মাঝরাতে ওই রকম হেরে গলায় চিৎকার করার? সুবিমল বাবু বলে উঠলেন, আমি হেরে গলায় চিৎকার করলাম? তুমি কি করছিলে? শর্মিষ্ঠা বুঝলো এই ঝগড়া বেড়ে যাবে। ও দুজনকেই শান্ত করে নিজের ঘরে চলে গেল। সুদীপা দেবীর ঘুম আসছিল না, এই এক সমস্যা। বয়স হয়ে গেছে, ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। আর ওই বুড়োটাকে দেখো, কেমন ঘত করে মোষের মতো নাক ডাকছে। বেশ অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে উঠে পড়লেন সুদীপা দেবী। সুবিমল বাবু অঘরে ঘুমাচ্ছে। উনি নিঃশব্দে দরজা খুলে বসার ঘরে গেলেন। এ ঘরে লাল একটা নাইট বাল্ব জ্বলছে। ঘরে ঢুকতে গিয়ে কেন জানি হঠাৎ গাটা শিরশির করে উঠল। মনে হচ্ছে কেউ যেন ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখছে। একটা অদ্ভুত আকর্ষণে এগিয়ে গেলেন ওই টেবিলটার দিকে। সুদীপা দেবী ওই টেবিল আর আয়নাটার সামনে কেন যে এগিয়ে গেলেন তা নিজেও বুঝতে পারলেন না। এই ঘরের লাল আলোটাও একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। ওনার মনে হচ্ছে এক রহস্যময় জগতের দিকে যেন উনি এগিয়ে যাচ্ছেন। ধীরে ধীরে উনি আয়নার কাছে গিয়ে কিছুটা সময় আয়নার দিকে তাকিয়ে রইলেন। আয়নাটার মধ্যে যেন একটা অদ্ভুত সম্মোহিনী শক্তি আছে। উনি ওনার হাতটা বাড়িয়ে দিলেন ওটার দিকে। একটা শীতল ভাব বেরিয়ে আসছে যেন ভেতর থেকে। উহ, কি ঠান্ডা! বরফের মধ্যে থেকে যেমন একটা ঠান্ডা ভাব বেরিয়ে আসে, ঠিক সেই রকম ঠান্ডা। উনি হাতটা সরিয়ে নেবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। একটা অদৃশ্য শক্তি ওটার ভিতর থেকে টানছে ওনাকে। সমস্ত শক্তি এক করেও থামাতে পারছেন না। ঠিক এই সময় কিভাবে যেন ওনার গলা থেকে গুরুদেবের দেওয়া রুদ্রাক্ষটা ছিঁড়ে পড়ল টেবিলের ওপরে। একটা তীব্র আলোর ছটা বেরিয়ে এলো ওটা থেকে। সুদীপা দেবী ছিটকে পড়লেন একটু দূরে। সকালবেলায় ঘুম ভাঙতে পাশে সুদীপা দেবীকে দেখতে না পেয়ে সুবিমল বাবু ভাবলেন হয়তো আগে উঠে গেছেন। এর মধ্যে শর্মিষ্ঠা চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলে সুবিমল বাবু ওকে জিজ্ঞাসা করলেন, মা, তো শাশুড়ি কোথায় রে? অবাক শর্মিষ্ঠা বলে উঠল, মা ঘরে নেই। সুবিমল বাবু বললেন, না, ঘুম থেকে উঠে দেখতে পাইনি তো, ভাবলাম আগে উঠে তোর কাছে গেছে হয়তো। শর্মিষ্ঠা বলে উঠল, না তো, আমি তো দেখিনি, কিন্তু ঘরের বাইরেও তো দেখলাম না।
এইটুকু বাড়িতে গেলেন কোথায় উনি? এদিকে টুবলুটাও উঠে পড়েছে। ওর চিৎকারে সবাই আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল। ও ব্রাশ করতে করতে বসার ঘরের দিকে গিয়েছিল। ওখানে সুদীপা দেবীকে মেঝের ওপরে পড়ে থাকতে দেখে ঠাম্মি ঠাম্মি করে চেঁচামেচি করতে থাকে। ওরা ঘরে ঢুকে সুদীপা দেবীর দিকে ছুটে যায়। শর্মিষ্ঠা ওনার গায়ে হাত দিয়ে মা মা বলে ডাকতে থাকে। সুদীপা দেবীর কোনো সাড়া না পেয়ে সবাই ভয় পেয়ে যায়। সুবিমল বাবু আর শর্মিষ্ঠা দুজনেই ধরাধরি করে সুদীপা দেবীকে ঘরে নিয়ে এসে শুইয়ে দেয়। শর্মিষ্ঠা ডাক্তারবাবুকে ফোন করে আসতে বলেন। ডাক্তারবাবু এসে চেক করে বলেন, ভয়ের কিছুই নেই, সাময়িক কোনো কারণবশত অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান এসে যাবে। ডাক্তারবাবুর কথা শুনে দুজনে স্বস্তি পেলেন। ডাক্তারবাবু চলে গেলে শর্মিষ্ঠা জলখাবার বানাতে চলে গেল। সুবিমল বাবু সুদীপার কাছে থাকলেন। বেশ খানিক বাদে যখন সুদীপা দেবী চোখ খুললেন, তাকিয়ে দেখেন উনি বিছানায় শুয়ে আছেন। ওনাকে ঘিরে রয়েছে 3টি মাথা। ধর্মরিয়ে উঠে পড়লেন উনি। বোঝার চেষ্টা করলেন কোথায় আছেন। শর্মিষ্ঠা বলে উঠল, আপনার কি হয়েছিল মা? সুদীপা দেবী বললেন, কেন? শর্মিষ্ঠা বলে উঠল, আপনাকে আমরা ড্রয়িং রুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। টুবলুই প্রথম দেখে, সবাই মিলে এখানে নিয়ে এসেছি। সুদীপা দেবী মনে করার চেষ্টা করেন, কিন্তু কিছুই মনে করতে পারেন না। কাল রাতে তো সবার মতো উনিও বিছানায় শুয়ে পড়লেন। শরীরটা বেশ ক্লান্ত ছিল, শুয়েই সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলেন। আজ যখন ঘুম ভাঙল, তখন ওদের সবাইকে ওনার উপর ঝুঁকে থাকতে দেখলেন উনি। এখন আবার বলছে উনি নাকি অজ্ঞান হয়ে পড়েছিলেন পাশের ড্রয়িং রুমে। মনে করার চেষ্টা করেও কিছুই তো মনে পড়ছে না। সুদীপা দেবীকে চুপ করে থাকতে দেখে সুবিমল বাবু বলে উঠলেন, কি গো, চুপ করে আছো কেন? বলবে তো, কাল কখন ও ঘরে গেলে আর হঠাৎই বা ওইভাবে অজ্ঞান হয়ে পড়লে কেন? সুদীপা দেবী বলে উঠলেন, তোমরা কি সব বলছো? কাল আমি তো নিজের জায়গায় ছিলাম, ও ঘরে গেলাম কখন? বেশ উত্তেজিতভাবে কথাগুলো বললেন উনি। শর্মিষ্ঠা ওনাকে শান্ত করে বলে উঠল, মা, বেশ বেলা হলো, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি চায়ের জল চাপাচ্ছি। সুদীপা দেবী কথা না বলে বাথরুমের দিকে এগিয়ে গেলেন। মনে একটা চিন্তা, সবাই যখন একই কথা বলছে, তবে কাল রাতে কিছু তো একটা ঘটেছিল, যা উনি মনে করতে পারছেন না। যাক, এখন তো ফ্রেশ হয়ে নিন, পরে আর একবার ভাবার চেষ্টা করবেন। সুবিমল বাবু বেশ চিন্তিত হয়ে পড়েছেন। শর্মিষ্ঠার দিকে তাকিয়ে বলে উঠলেন, কি ব্যাপার বলতো মা? শর্মিষ্ঠাও কিছু বুঝতে পারছে না। সন্দীপকে কিছু বলা যাবে না, ও বেচারা এখনো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেনি। যাই হোক, লক্ষ্য রাখতে হবে। শর্মিষ্ঠা কথাটা সুবিমল বাবুকে বললে উনিও শর্মিষ্ঠার কথায় একমত হলেন। আজ রাতে সুদীপা দেবীর ওপরে লক্ষ্য রাখবেন, সেরকম বুঝলে শর্মিষ্ঠাকে ডেকে আনবেন। সারাটা দিন বেশ ভালোই কাটল। সকালের কথা ভুলেও কেউ আর তুলল না। রাতে অন্য দিনের মতো সবাই যথাসময়ে শুতে চলে গেল। আজ একটা উদ্বেগের মধ্যে রয়েছেন সুবিমল বাবু। কাল রাতের ঘটনাটা রহস্যই থেকে গেছে। দেখা যাক আজ রাতে রহস্যের উদ্ঘাটন হয় কিনা। ওদিকে শর্মিষ্ঠারও ঘুম আসছে না। ওর মনে কেমন যেন একটা খটকা লাগছে। অনেক রাত হয়ে গেছে। পাশে অকাতরে ঘুমাচ্ছেন সুদীপা দেবী। কোনো রকম কোনো অসঙ্গতি এখনো পর্যন্ত লক্ষ্য করেননি সুবিমল বাবু। না, মনে হচ্ছে হয়তো উনি কাল সকাল সকাল উঠে বসার ঘরে গিয়েছিলেন। বার্ধক্যজনিত বসে কিছু অসুখ আছে ওনার, হয়তো তার কারণেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। মনে যত সব কুচিন্তা আসে, তাই হয়তো শর্মিষ্ঠার মতো উনিও ভেবেছিলেন খারাপ কোনো ঘটনা ঘটছে। আসলে কিছুদিন যাবৎ এ বাড়িতে একটার পর একটা যেসব কাণ্ড ঘটে চলেছে, তাতে মেয়েটার ঘাবড়ে যাওয়াটা অস্বাভাবিক নয় মোটেও। ওর সাথে সাথে অভিজ্ঞ মানুষ হয়ে সুবিমল বাবুও যদি এরকম একটা ছেলে মানুষের চিন্তায় ওর সঙ্গ দেন, তাহলে আর কিছু বলার নেই। যাক, ভোর হতে বেশি বাকি নেই। সারা রাত এভাবে জাগলে তো ওনার শরীর খারাপ হবে। বয়স তো আর কম হলো না।
অসুস্থ হলে ওই মেয়েটার ওপরে আর এক ঝক্কি এসে পড়বে। না, একটু ঘুমিয়ে নেওয়া যাক। অন্তত 2-3 ঘন্টা ঘুমোলে শরীর ঠিক থাকবে। একটা মস্ত বড় হাই তুলে সুদীপা দেবীর দিকে একবার তাকিয়ে ঘুমিয়ে পড়লেন সুবিমলবাবু। কখন যে সূর্য আলো ছড়াতে শুরু করেছে বুঝতেও পারেননি সুবিমলবাবু। দরজার বাইরে টুবলুর গলা পেলেন। টুবলু ডাকছে, ও দাদাই ওঠো, অনেক বেলা হয়ে গেল যে। মাথার কাছে ছোট্ট টেবিলের ওপরে রাখা ঘড়িটার দিকে নজর দিতে চমকে উঠলেন। প্রায় 9টা বাজতে যায়। টুবলুর স্কুলে যাওয়ার সময় হয়ে গেল তো। না, এত বেলা কখনো হয় না। আসলে কাল প্রায় সারা রাত ধরে সুদীপাকে পাহারা দিতে গিয়ে এই অবস্থা হয়েছে। পাশের টেবিল থেকে হাতড়ে হাতড়ে হাই পাওয়ারের চশমাটা টেনে নিলেন। পাশে সুদীপা দেবীকে দেখতে না পেয়ে চশমাটা চোখে দিতে দিতে মনে মনে ভাবলেন, সুদীপার আক্কেলটা দেখো, এত বেলা হলো আমাকে ডাকেনি। নিজে ঠিক ঘুমিয়ে উঠে গেছেন। উনি উঠে দরজা খুলতে গিয়ে দেখেন যে ওটা বাইরে থেকে আটকানো। উনি টানাটানি করতে টুবলু দরজাটা খুলে দিল। সামনে দাঁড়িয়ে শর্মিষ্ঠা। ও বলে উঠল, বাইরে থেকে দরজাটা আটকালো কে বাবা? সুবিমলবাবু বললেন, দেখ গিয়ে, তোর শাশুড়ি মাই আটকেছেন। দরজা খোলা থাকলে পাছে আমার ঘুমের অসুবিধা হয়, তাই হয়তো নিজে উঠে গিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছেন। তা তিনি গেলেন কোথায়? ডাক তো দেখি। তেনার জ্বালায় তো সারা রাত জেগেই কাটলো। ভোর হবার একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম। আর তিনি তো বেশ নাক ডেকে ঘুমোচ্ছিলেন। শর্মিষ্ঠা সুবিমলবাবুর কথায় একটু অবাক হয়ে বলল, মা ঘরে নেই? এদিকেও তো কোথাও দেখতে পাচ্ছি না, বাইরেও বের হয়নি। আজ টুবলুর স্কুল ছুটি থাকায় একটু দেরি করে উঠেছি ঠিকই, কিন্তু মা গেলেন কোথায়? দরজাও তো ভেতর থেকে রোজের মতো তালা বন্ধ ছিল। সেটা তো ঘুম থেকে উঠে আমি খুলেছি। এদিকে কথাবার্তার আওয়াজে সন্দীপও এসে গেছে। ও এখন অনেকটাই সুস্থ। সন্দীপ সব শুনে অবাক হয়ে গেছে। একটা জলজ্যান্ত মানুষ কোথায় গেল? কথার মাঝখানে টুবলু আর একবার চারিদিকটা খুঁজে এসে খবর দিল, ঠাম্মিকে কোথাও দেখতে পাচ্ছে না। একটা মানুষ চিহ্ন না রেখে উধাও হতে পারে? বসার ঘরের সব জিনিস যেমন ছিল তেমনই আছে, শুধু সুদীপা দেবী নেই। ওরা কিছুই বুঝতে না পেরে পুলিশে খবর দেওয়ার কথা ভাবল। শর্মিষ্ঠা তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। সুবিমলবাবুও নিজেকে দোষারোপ করছেন। কেন যে ঘুমিয়ে পড়লেন? আরেকটু বাদে সবাই উঠে গেলে না হয় ঘুমাতেন। কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে। এটা বোঝা যাচ্ছে যে ভেতর থেকে কেউ বাইরে যায়নি। তবে মানুষটা গেল কোথায়? বাইরে থেকে একটা গাড়ির আওয়াজ ভেসে এলো। মনে হচ্ছে সদরেই গাড়িটা থামলো। দরজার বেলটা বেজে উঠল কর্কশ্বরে। শর্মিষ্ঠা এগিয়ে গেল দরজার দিকে। দরজার বাইরে পুলিশের উর্দি পরা দুজন দাঁড়িয়ে রয়েছে। শর্মিষ্ঠা ওনাদের ভেতরে নিয়ে এলো। ওরা এসে সব ঘটনা শুনে অবাক হয়ে গেল। এইভাবে যে একজন জলজান্ত মানুষ বাড়ির মধ্যে থেকে উবে যেতে পারে তা ওদের কল্পনাতেও ছিল না। ঘরে ঢুকে চারিদিক দেখেও কোনো সন্দেহজনক কিছুই ওদের চোখে পড়ল না। পুলিশেরাও যে পুরো ঘটনায় বেশ অবাক সেটা সবাই বুঝতে পারল। সব দেখে লিখে নিয়ে তদন্ত করা হবে জানিয়ে ওরা চলে গেল। এদিকে সুবিমলবাবু অসহায়ের মতো তাকিয়ে রইলেন শর্মিষ্ঠার দিকে। শর্মিষ্ঠাও ওদের বাড়িতে এসে সুদীপা দেবীর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না। এমন সময় পাশের ঘর থেকে টুবলু চেঁচিয়ে উঠল, মা, দাদান, বাপি, তোমরা শিগগিরই এই ঘরে একবার এসো। টুবলুর ডাকে সবাই হন্তদন্ত হয়ে এগিয়ে গেল ওর গলার আওয়াজ লক্ষ্য করে। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।